তো আগের ক্লাসে তোদেরকে আমি ক্লাস 10-এর চা সম্পর্কে পড়িয়েছিলাম। তো এই ক্লাসটা হবে আরও একটা বিখ্যাত পানীয়, যেটা মূলত বড়লোকের খাবার বলে আমরা একটু বলি, কফি। তো এই ক্লাসটা হবে কফি সম্পর্কে পুরোটা, কফির ইতিহাস, কফি কোথা থেকে এসেছিল, ভারতে কিভাবে কফি গ্রো করলো, এই সমস্ত কিছু হবে আজকের মেন ক্লাসে। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ক্লাসটা দেখবি। তো হ্যালো স্টুডেন্ট, আমি মিলন, লান্টু মোড়ের ভূগোল শিক্ষক। আজকে আমি কফি সম্পর্কে পড়াবো। এবারে ভালো করে বলছি, কফি একটা এমন পানীয় যেটা চায়ের পরে দ্বিতীয় সবচেয়ে হাইয়েস্ট বলে আমরা মনে করি। যেমন আমাদের বন্ধুরা যখন কোনো একটু রেস্ট ব্রেক বলা হয়, তো রেস্ট ব্রেকের সময় আমরা কি করি? চা খাবো, তাই তো? অনেকে চা খাওয়ার সময় অনেকে বলে আমি খাবো কফি। আমরা ভাবতাম যে আম্বানি ছিল নাকি, কফি 5 টাকা পকেটে খুচরা পয়সা আছে, চা হবে নাকি সন্দেহ, কফির দামটা বেশি। আবার তো কফি চায়ের পরে, কফি হচ্ছে, আমরা গরিব মানুষ, আমরা কফি অ্যাফোর্ড করতে পারি না। কফি একটা স্ট্যান্ডার্ডই বলে অনেকে মনে করে, যে স্ট্যান্ডার্ড কফি খাচ্ছে মানে বিরাট স্ট্যান্ডার্ড। যাই হোক, তো কফির ইতিহাসটা কিন্তু খুবই একটা রোমাঞ্চকর। আচ্ছা, ইতিহাসটা ভালো করে দেখ। আমি তোকে নেক্সট স্লাইড। কফি প্রথম শুরু হয়েছিল আফ্রিকার পূর্বের একটা দেশ, যার নাম হচ্ছে ইথিওপিয়া। তার নাম কি? ইথিওপিয়া একটা দেশ। সেই দেশের, এইটা হচ্ছে ইথিওপিয়ার দেশ, ঠিক আছে? তো ইথিওপিয়া দেশের কাফা বলে একটা অঞ্চল ছিল। কি অঞ্চল? কাফা। এই কাফা অঞ্চল থেকে প্রথম কফির উৎপত্তিটা শুরু হয়। উৎপত্তি বলতে মানে প্রথম কফি কে খেয়েছিল এটা সম্পর্কে তো আমি অতটা ইতিহাস মানে জানা নেই, কিন্তু গল্পের মাধ্যমে বা ইতিহাস অনুযায়ী, হিস্ট্রি অনুযায়ী যদি বলা হয়, তাহলে কালিদি বলে একজন ছাগল চরবাহা বলা হয়, ঠিক আছে? কালিদি বলে একজন ছাগল চরবাহা, যে হচ্ছে ইথিওপিয়ার কাফা অঞ্চলে ছাগলগুলোকে চড়াচ্ছিল, ঠিক আছে? তো সেই সময় দেখছে যে ছাগলগুলো হচ্ছে ওই মানে বন্য কফি বীজগুলোকে, তখন কফি বলে জানতো না, তো তখন বন্য কফি বীজগুলোকে কি হচ্ছে, একটু করে খাচ্ছে। খাওয়ার পর দেখছে ছাগলগুলোর মধ্যে একটা বিরাট এনার্জি তৈরি হচ্ছে, ঠিক আছে? ছাগলগুলো যখন এসছে তখন ঝিমি এসছে, আর যখন দেখছে যে ওই বুনো ফলগুলো খাওয়ার পরে দেখছে ছাগলগুলোর মধ্যে একটা আলাদা তেজ, তারা লাফালাফি শুরু করছে, মানে তাদের মধ্যে একটা আলাদা ঊর্জা, ঠিক আছে, বোঝা গেল, তৈরি হচ্ছে। তখন কালিদি দেখছে যে তাহলে এই বীজগুলো একটু খেয়ে দেখি। তো কালিদি কি করে, বীজগুলোকে প্রথমে খায়, মানে বীজ বলতে কি, ফলটা খায়, ঠিক আছে? ফলটা খাওয়ার পরে কালিদির মনে হচ্ছে যে একটা সত্যি একটা এনার্জি তৈরি হচ্ছে, ঠিক আছে? তো সে কি করে, এই বুনো ফলটাকে নিয়ে আসে তাদের হচ্ছে কাবিলাতে, মানে তাদের যেখানে মানুষজন থাকে, বাড়িতে নিয়ে আসে। এবারে বাড়িতে নিয়ে আসার পরে যখন সবাই এটা খাচ্ছে, তখন দেখছে যে শরীরের মধ্যে একটা এনার্জি তৈরি হচ্ছে, ভালো কথা। কিন্তু অনেকে আবার যারা ওখানে সন্ন্যাসী ছিল, ওরা বলছে না, এটা হচ্ছে ভালো ফল নয়, এটাকে বলা হচ্ছে শয়তানের ফল। কি বলছে? শয়তানের ফল। ফলে ওরা কি করে, ওই ফলগুলোকে আগুনে ফেলে দেয়। যখনই আগুনে ফেলে দেয়, তখন কফির মধ্যে কি বীজ আছে না, ওই বীজটা রোস্ট হওয়া শুরু করে, মানে পুড়তে শুরু করে। আর যখনই ভাজার মতো মানে পুড়ে, তখন একটা ব্যাপক সুন্দর গন্ধ উঠছে, ঠিক আছে? তারপর থেকে বললো, বাহ, এই গন্ধটা খুব সুন্দর। তখন থেকে হচ্ছে ওই ইথিওপিয়ার কাফা অঞ্চল থেকে ওই কফির হচ্ছে উৎপত্তি প্রথম শুরু হয়। তো কফি খেলে দেখতে পাচ্ছি যে এনার্জি বাড়ছে, একটা মানে অনেকক্ষণ কাজ করা যাচ্ছে। আমরা কি কন্টিনিউ কাজ করার পরে যখন একটু হাঁপিয়ে যাই, তখন আমরা কি চা বা কফি খাই, ঠিক আছে? কেন? একটু এনার্জিটা বুস্ট করার জন্য। যারা জিম করে তারা কফি খায়, কেন খায়? কারণ এনার্জি একটু বুস্ট করার জন্য, ন্যাচারাল শিলাজিতের মতো হচ্ছে পাওয়া যায় এনার্জি বুস্টিং, একবারে এক্সাইটেড এনার্জি পাওয়া যায় কফি খেলে। তো এটা একটা কাহিনী। এবং আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ইয়েমেনে। তো এর পাশের দেশটার নাম হচ্ছে ইয়েমেন, যেটা আরবিয়ান কান্ট্রি একটা, ঠিক আছে? তো লোহিত সাগর পেরিয়ে তো ইয়েমেনে হচ্ছে কফি বীজটা যায়। তো ইয়েমেনের সুফিরা দেখছে যে পাখি
পাখি হচ্ছে এক প্রকারের ফল খাচ্ছে, যেই ফলগুলো সেখানকার সুফিগুলো, মানে যারা মুসলমান কমিউনিটির, ওখানে তো পুরোটা আরবিয়ান কান্ট্রি মুসলিম কমিউনিটি, তো ওরা হচ্ছে কি করে, ওই কফিগুলোকে, বীজগুলোকে প্রথমে খায়, তারপরে ওরা পুড়িয়ে খায়, তারপরে দেখছে যে খাওয়ার পরে ওদের মধ্যে একটা এনার্জি তৈরি হচ্ছে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম সময় কাজ করতে পারছে, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতে পারছে, যেহেতু মুসলিম কমিউনিটি পুরো এলাকাটা না, তো মানে অনেক ধরনের কাজকর্ম রাত্রিবেলা জেগে দিয়ে করা যাচ্ছে। আমরা কি কফি খেলে রাতে ঘুম আসে না তো, ঠিক আছে, তো কফির মধ্যে এমন এনজাইম গুলো আছে যেগুলো আমাদের ঘুমকে বন্ধ করে দেয়, মানে হরমোনালস এটা তৈরি করে যে ঘুম, এনার্জি এমন তৈরি করে যে ঘুম আসে না, অনেক কফি খাই না, ঘুম পেলে কফি খায়। তো বিষয়টা হচ্ছে এখানে যে ইথিওপিয়ার কাফা অঞ্চল থেকে কাদিদি বলে একজন ছাগল চড়ানো, সে হচ্ছে প্রথম কফি সম্পর্কে প্রথম ইন্ট্রোডিউস করেছিল। তারপরে ইয়েমেন দেশে হচ্ছে কফি প্রথম মানে হচ্ছে ভালোভাবে হচ্ছে তৈরি হয়। এবারে এখানে কি হচ্ছে, মানে এই আফ্রিকান কান্ট্রি তো একটু গরিব মানুষ, কিন্তু এই আরবিয়ান কান্ট্রি পুরোটা, এখানে আরব থেকে শুরু করে ইয়েমেন, এই পুরো কান্ট্রিটা পুরো কফির হচ্ছে একটা হাউস তৈরি করে, মানে সবাই মুখে মুখে কফি খাচ্ছে, ঠিক আছে। এবারে ওরা কি করে, ওরা একটা প্ল্যানিং করেছিল যে ওরা কফি প্ল্যান্টেশন করে, ভালো কথা, প্ল্যান্টেশন করছে, কিন্তু ওরা একটা পলিসি করেছিল যে কোনো দেশের লোক, মানে এই আরবিয়ান কান্ট্রি ছাড়া কোনো দেশের লোক কোনোভাবেই ওখানে কফি বীজগুলোকে বাইরে নিয়ে যেতে পারবে না, বোঝা গেল। গোটা বিশ্বে তখন কফি সম্পর্কে অতটা জ্ঞান নেই, শুধুমাত্র আরবিয়ান কান্ট্রি এবং আফ্রিকার দু একটা দেশ ছাড়া বাকি কোনো দেশে অতটা কফি সম্পর্কে কারো সেরকম জ্ঞান ছিল না, ঠিক আছে। এবারে যারা বাইরে থেকে টুরিস্টরা আসতো তাদেরকেও কিন্তু কফির হচ্ছে বাগিচা কিন্তু ওরা দেখাতো না, মানে ওরা কি করতো, কফির বাগিচাও দেখাতো না, কফির বীজও দিত না। কি করতো, কফি বীজগুলোকে পুড়াতো, পুড়িয়ে বাইরে এক্সপোর্ট করতো, মানে বাইরে হচ্ছে পাঠাতো। সবাই কফি খাচ্ছে তখন, কিন্তু কোনোভাবেই কফির অরিজিনাল যে বীজগুলো, মানে যদি বীজকে পুড়িয়ে দেওয়া হয় তখন তো হচ্ছে আর সেটা অঙ্কুরোদ্গম করতে পারবে না। তো এই করতে করতে কোনোভাবে আরবিয়ান কান্ট্রির দেশগুলো, ইয়েমেন থেকে শুরু করে ইয়েমেন, কুয়েত যে দেশগুলো আছে, ওরা কফিকে আর মানে বাইরের দেশে আর পাঠাতে চাইছে না, মানে কফির বীজগুলোকে, শুধুমাত্র কফির পুরোনো বীজ যেগুলো থেকে অঙ্কুরোদ্গম হবে না সেইগুলোকে পাঠাচ্ছে। তো এমন অবস্থায় ভারতবর্ষের একজন সুফি সাধক, যার নাম হচ্ছে বাবা বুদান, তার নাম কি, বাবা বুদান। তো বাবা বুদান ছিলেন মুসলিম একজন ইসলাম ধর্মাবলম্বী একজন সুফি ব্যক্তি, যিনি হজ করতে গিয়েছিলেন আরবিয়ান কান্ট্রিতে, ঠিক আছে। এবারে তিনি সেখানে গিয়ে কফি খেয়েছিলেন, ঠিক আছে, বোঝা গেল, তাকে হেভি লেগেছিল কফি খেতে, এনার্জি, মজা আয়া, ঠিক আছে। তখন তিনি চেষ্টা করছেন যে কফিটা কোনোভাবে হচ্ছে ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে, মানে কফির নেশা লেগে গেছে, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু ওখানে রুল ছিল যে চেক করা হতো যে কফি বীজ যেমন না কেউ নিয়ে চলে যায়, ঠিক আছে। তখন উনি কি করেছিলেন, বাবা বুদান, তিনি হচ্ছে ইয়েমেন থেকে, এই যে বাবা বুদানের একটা আমরা ছবি চেষ্টা করেছি দিয়ার, তো উনি ইয়েমেন থেকে হচ্ছে কফিটা আরব সাগর দিয়ে ইন্ডিয়াতে নিয়ে এসেছিলেন। কিভাবে নিয়ে এসেছিলেন তার হিস্ট্রি আছে। উনি কি করেছিলেন, উনি তো সুফি ব্যক্তি, বড় বড় দাড়ি ছিল, উনি দাড়ির মধ্যে সাতখানা হচ্ছে কফির বীজ, আমাদের মুসলমানদের 7 নাম্বারটা নাকি খুব পবিত্র নাম্বার, তাই উনি দাড়ির মধ্যে হচ্ছে, বা দাড়ির মধ্যে বা লাঠির মধ্যে বা হাতের যে কোনো ভাঁজে বলা হয় কাহিনীতে, যে উনি হচ্ছে 7টা কফির বীজকে নিয়ে এসেছিলেন আমাদের ভারতবর্ষে। উনি ছিলেন কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলায় অবস্থিত, ওনার বাড়ি ছিল, ঠিক আছে। উনি হচ্ছে ওই কফিটাকে কর্ণাটক রাজ্যের, এখানে কর্ণাটক রাজ্যটা আছে, ওই কর্ণাটক রাজ্যের চিকমাগালুর, তার নাম কি, চিক মাগালুর, এই চিকমাগালুরে উনি হচ্ছে নিয়ে এসেছিলেন, বোঝা গেল। তখন থেকে তখন থেকে হচ্ছে কর্ণাটকের চিকমাগালুর থেকে কফি চাষে শুরু হয়, বোঝা গেল। তারপরে গোটা বিশ্ব, গোটা ইন্ডিয়া, গোটা ভারতবর্ষ জুড়ে কফির হচ্ছে প্ল্যান্টেশন শুরু হয়। তো এই হিস্ট্রিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে যদি পরীক্ষায় কোশ্চেন আসে না হয়তো, কিন্তু কিছু কিছু কোশ্চেন হয়তো দিতে পারে যে প্রথম ভারতবর্ষে কফি কে এনেছিল, তো তার নাম হচ্ছে বাবা বুদান, এটুকু ক্লিয়ার। তো কফি গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কাফিয়া, তার নাম হচ্ছে কি, কাফিয়া। কাফিয়া হচ্ছে কফি গাছের বিজ্ঞানসম্মত নাম, হয়েছে। আর ভারতে প্রথম কফি প্ল্যান্টেশন শুরু হয়েছিল কর্ণাটক রাজ্যে, এইটুকু জাস্ট খালি আমাকে মনে রাখতে হবে। এবারে দেখ কফির ভাগগুলো, এখন যদি বলি স্যার কফির ভাগ কি কি বলতো, তোরা বলবি স্যার ব্ল্যাক কফি, তারপরে কি হচ্ছে
নেসকেপ কফি, ওরকম অনেক ভাগ, মানে কোম্পানির নাম, ওগুলো ভাগ নয়। কফির ভাগ হচ্ছে মোটামুটি 3-4 ধরনের কফি পৃথিবীতে পাওয়া যায়। প্রথম কফির নাম হচ্ছে অ্যারাবিকা, তার নাম হচ্ছে কি অ্যারাবিকা। অনেকে একে বলা হচ্ছে মোচা কফি। কি বলা হয়? মোচা কফি বলা হয়, ঠিক আছে। মোচা কফি বলা হয় কেন? কারণ ইয়েমেনের মোচা বন্দর থেকে ম্যাক্সিমাম কফিগুলো হচ্ছে বাইরের দেশে যেত, তাই একে বলা হচ্ছে মোচা কফি, ঠিক আছে। তো অ্যারাবিকা হচ্ছে উৎকৃষ্ট, মানে সবচেয়ে ভালো কফি হচ্ছে ক্যাফেন যুক্ত, মানে খুব সুন্দর গন্ধ এবং খেতেও হেভি, ঠিক আছে। তো অ্যারাবিকা কফি সবচেয়ে ভালো কফি, সবচেয়ে উন্নত মানের কফি অ্যারাবিকা কফি, বোঝা গেল? যেমন দার্জিলিং এর চা সবচেয়ে উন্নত মানের চা, সেম ভাবে অ্যারাবিকা কফি হচ্ছে সবচেয়ে উন্নত মানের কফি, যেটা ভারতবর্ষ প্রায় 29% হচ্ছে অ্যারাবিকা কফি। আমাদের ভারতে মোট 29% কফি অ্যারাবিকা কফি, ঠিক আছে, বোঝা গেল? এবং ব্রাজিলে এই কফি বেশি পরিমাণ চাষ হয়। যদিও বা কফি উৎপত্তি হয়েছিল আরবিয়ান কান্ট্রি থেকে, তারপরে ভারত কি বলে ইয়েমেন আরবিয়ান কান্ট্রিতে, কিন্তু এখন বর্তমানে ব্রাজিল যে দেশ আছে না, নেইমারের দেশ, জানিস তো, ব্রাজিল নেইমার পেলের দেশ, তো ব্রাজিলের কফি হচ্ছে এখন পৃথিবী বিখ্যাত, বোঝা গেল? তো এটা হচ্ছে অ্যারাবিক কফি, যাকে বলা হচ্ছে মোচা কফি বলা হয় বা আরবীয় কফিও বলা হয়, ঠিক আছে। এটা সবচেয়ে হাই ভোল্টেজ কফি, সবচেয়ে ভালো কফি, সবচেয়ে ভালো জাতের কফি। এরপরে আছে রোবাস্টা কফি, একদম বেকার খেতে, ঠিক আছে, কড়া স্বাদের, খেয়ে ফেলে মানে তিতকুটা ঝালকুনি গন্ধ উঠে, ঠিক আছে। কিন্তু 70% কফি যে আছে সেটা কিন্তু ভারতবর্ষের কি বলে রোবাস্টা কফি, বোঝা গেল? এটা একদম বেকার খেতে, ঠিক আছে। লোকাল যে কফিগুলো খাই আমরা সেগুলো সবগুলো হচ্ছে রোবাস্টা ধরনের কফি, ঠিক আছে। আর একটা আছে লাইবেরিয়া কফি, যেটা গন্ধ উগ্র গন্ধ, যেটা লাইবেরিয়া প্রদেশে আফ্রিকার পাওয়া যায়। এর গন্ধটা খুব উগ্র গন্ধ, ঠিক আছে, যাকে বলা হয় বাণিজ্যিকভাবে বলা হয় এটাকে ইনস্ট্যান্ট কফি, ঠিক আছে। তাহলে আরেকটা আছে জামাইকা কফি, আমি দিইনি, বলে দিই। জামাইকা কফি আরেকটা উগ্র গন্ধযুক্ত কফি, যেটা জামাইকা কফি। মোটামুটি অ্যারাবিকা, রোবাস্টা, লাইবেরিয়া, এই কফিগুলো পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে যায়। তো সবচেয়ে উৎকৃষ্ট মানের কফির নাম হচ্ছে অ্যারাবিকা কফি, ঠিক আছে। আর সবচেয়ে নিকৃষ্ট মানে বেকার খেতে হচ্ছে কি রোবাস্টা কফি, বোঝা গেল? হুম, এইগুলো হচ্ছে কফির জাত, কফির প্রজাতি, বোঝা গেল কি বললাম? এইগুলোর পরে আরো কফির বিভিন্ন কোম্পানি হচ্ছে এগুলোকে ম্যানুফ্যাকচারিং করেছে, ম্যানুফ্যাকচারিং করে নিজের লেভেল দিয়ে হচ্ছে চালিয়েছে। এটুকু পর্যন্ত বোঝা গেছে তো? ঠিক আছে। যেটা ক্লাস 10-এ পরীক্ষায় পড়ে, যে কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ হয়েছে। আমি আগের ক্লাসে তোকে বলেছিলাম যে যখন অনুকূল ভৌগোলিক পরিবেশ পরীক্ষায় পড়বে, তখন তার স্ট্রাকচারটা প্রায় সেম থাকে, মানে জলবায়ু দিতে হয়, বৃষ্টিপাত দিতে হয়, উষ্ণতা দিতে হয়, আর অর্থনৈতিক পরিবেশ থেকে হচ্ছে শ্রমিক, মানে সমস্ত পয়েন্টগুলো প্রায় কাছাকাছি, মানে সমান পয়েন্ট, ঠিক আছে, বোঝা গেল? এবারে কিছুটা টেম্পারেচারের কিছুটা হেরফের হয়, আর কিছুটা হচ্ছে তার মাটির, তার হচ্ছে কি বলে বৃষ্টিপাতের কিছুটা হেরফের হয়, বাকি ম্যাক্সিমাম হচ্ছে সমান। যাকগে, তো যেমন চা পড়েছিলাম, চা যেমন পাহাড়ি অঞ্চলে আমাদের প্ল্যান্টেশন করা হয়, তেমনি কফিটাও কিন্তু পাহাড়ি অঞ্চলেই প্ল্যান্টেশন করা হয়, এটা কিন্তু মনে রাখবি, ঠিক আছে। তো উষ্ণতা কত লাগবে কফি চাষ করার জন্য? 15°C থেকে 27°C কিন্তু উষ্ণতা হলেই হবে। কত? 15°C থেকে 27°C উষ্ণতা মোটামুটি হলেই কফি চাষের জন্য উপযুক্ত। এরপরে মানে কফিটাও কিন্তু চায়ের মতো বেশি সূর্যের তাপ সহ্য করতে পারে না, ঠিক আছে। প্রখর সূর্যালোকে কিন্তু কফি বীজ সহ্য করতে পারে না, আবার প্রখর তুষারপাতও কিন্তু কফি গাছ সহ্য করতে পারে না, ঠিক আছে। তার জন্য কি করা হয়, চা গাছের মতো কফি গাছের বাগানও, এই যে কফি গাছের বাগানটা দেখতে পাচ্ছিস তো, এই কফি গাছের বাগানও হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগাতে হয়। এই যে এগুলো হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ, যাতে কফি গাছের একটু ছায়া পড়ে এবং পাতাগুলো ঠিক থাকে এবং বীজটা যাতে ভালো হয়, এগুলো হচ্ছে ছায়া প্রদানকারী বৃক্ষ, মনে থাকবে তো? তা সেম ভাবে যেমন আমি চা বাগানের ক্ষেত্রে কি করেছিলাম, ধাপে ধাপে চাষ করেছিলাম, চা বাগানের পাতাগুলোকে সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য মাঝে মাঝে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগানো হয়তো, তেমনি কফি গাছের ক্ষেত্রে কিন্তু ছায়া প্রদানকারী বৃক্ষ লাগাতে হয়, বোঝা গেল? এই পয়েন্টটা কিন্তু পরীক্ষায় তোরা দিবি। এরপরে আছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত কিন্তু একটু বেশি লাগে, আবার হচ্ছে কফির চায়ের মতোই, বৃষ্টিপাত বেশি লাগে, ঠিক আছে, কিন্তু আবার ওর গোড়ায় জল দাঁড়ালে বাবু আবার বাঁচতে পারে না, ঠিক আছে। তার জন্য বৃষ্টিপাত যেমন লাগে ভালো কথা, কিন্তু তা আবার এমন ঢালু অঞ্চলে হতে হবে যাতে বৃষ্টিপাতের যে জলটা সেটা কফি গাছের নিচে না দাঁড়াতে পারে, নাহলে আবার গাছ পচে যাবে, ঠিক আছে, বোঝা গেল?
এবারে তো তার জন্য কি বার্ষিক কত লাগে, প্রায় 150 সেমি থেকে 200 সেমি হচ্ছে কি বৃষ্টিপাত হলেই হবে। এবং গাছের গোড়ায় জল দাঁড়ালে কিন্তু কফি গাছ ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য পাহাড়ি অঞ্চলে এরকম ঢালে হচ্ছে গাছগুলোকে লাগানো হয়, যাতে সহজেই জলটা কি করতে পারে, এখানে যে গাছ প্লান্টেশন করা আছে না, সহজেই হচ্ছে জলটা নিচের দিকে নামতে পারে এবং গাছের গোড়ায় জল দাঁড়ায় না। ক্লিয়ার তো? তাহলে কত বৃষ্টিপাত লাগে? 150 থেকে 200 সেমি। আর তাপমাত্রা কত লাগে? 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই হবে। এবং তুষারপাত কিন্তু কফি গাছ বেশি সহ্য করতে পারে না। যেমন দেখতে পাচ্ছিস যে এরকম ঢালে প্ল্যান্টেশন গুলো করা হয়েছে। তো মাটি কেমন লাগে? মাটি হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ। যদি পটাশ জাতীয় মাটি হয় আবার বা নাইট্রেট জাতীয় মাটি হয় তাহলে কিন্তু কফি গাছের জন্য আদর্শ। আবার অনেক জায়গায় ল্যাটেরাইট টাইপের মাটিতেও কিন্তু কফি ভালো হয়। মানে কেরালা যে এলাকাটা আছে, কেরালার মাটিটা প্রায় অনেকটাই ল্যাটেরাইট মাটি, ঠিক আছে। তো সেখানেও কিন্তু কফি মোটামুটি ভালোই চাষ হয়, ঠিক আছে, বোঝা গেল। তার মাটি কেমন লাগে? মাটি হচ্ছে পটাশযুক্ত জৈব সমৃদ্ধ ল্যাটেরাইট মাটি বা হচ্ছে পটাশ এবং নাইট্রেট সমৃদ্ধ দোআঁশ মাটি। এই দুটো মাটিতেই কিন্তু কফি গাছ ভালো হয়। চা গাছের ক্ষেত্রেও দেখেছি পটাশ এবং নাইট্রোজেন জাতীয় দোআঁশ মাটিতেও আর পর্জল মাটিতে হচ্ছে ভালো চা চাষ হয়, ঠিক আছে। খালি ল্যাটেরাইট মাটিটা কফি গাছের জন্য এক্সট্রা অ্যাড। এবার ভূপ্রকৃতি সবাই জানিস, আমি একটু আগেই বললাম কেমন লাগবে, পাহাড়ি ঢালু অঞ্চল লাগবে। কফি গাছটা এই চা গাছ যেমন অনেকটা উঁচু পাহাড়ি অঞ্চলে করা হয়, আর কফি গাছটা কিন্তু একটু নিচু পাহাড়ি অঞ্চলে চাষ করলেই হবে, কারণ তুহিন বেশি সহ্য করতে পারবে না, ঠিক আছে। উঁচুতে হলে তুহিন পড়বে না, তুষারপাত পড়বে। তার জন্য একটু নিচু পাহাড়ি অঞ্চলেই কফি গাছটাকে প্ল্যান্টেশন করা হয়। তো মোটামুটি কত 600 থেকে যদি 1000 মিটার উচ্চতার যুক্ত কফি যুক্ত এলাকাটায় পাহাড়ি অঞ্চলে ঢালু অঞ্চলে ভালো মতো কফি চাষ করা হয়। কেন? কারণ কি দ্রুত জলটা বেরিয়ে যাবে সেম ভাবে। যদি আমি নর্মাল আমাদের এই এখানে লাগিয়ে দিই কফি গাছগুলোকে, তখন আজকে লাগাবো 2 দিন পর কফি গাছগুলো মরে যাবে, ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার তো? এর মধ্যে সমস্যা নেই। তাহলে এটা হলো প্রাকৃতিক পরিবেশ। দেখ এখানে কি সুন্দর গাছগুলো লাগানো হয়েছে, এভাবে ধাপ কেটে কেটে সুন্দর করে, বৃষ্টিপাত যতই হোক না কেন সুন্দর করে জলটা হচ্ছে নেমে যাবে। এবার দেখ কফি চাষের জন্য কোন কোন অর্থনৈতিক পরিবেশগুলো লাগবে। প্রথম কি, দক্ষ শ্রমিক। সব জায়গায় এই পয়েন্টটাই সমান, শ্রমিক তো লাগবে, কারণ চাষ তো করে দিলাম, চাষটাকে তো মানে কফিটাকে তো তুমি জানতে হবে, কফিগুলোকে তো রাখতে হবে। যেমন চা গাছের ক্ষেত্রে কি ছিল, যে দুটো পাতা একটা কুড়িকে পিছন দিকে মেয়েরা হচ্ছে নিয়ে কারখানায় নিয়ে যেত, সেম ভাবে কফি গাছে কফি তোলা, কফিকে শুকনো করা, ঠিক আছে, মানে কফিটা শুকনো করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক কাজ, অনেক খাটনি। কফি গাছগুলোকে তুলতে হয়, এই বীজগুলো আছে না, এইগুলোকে সুন্দর করে করে কফি ফলগুলোকে তুলতে হয়। কফি ফলগুলোকে তুলে সেইগুলোকে শুকনো করে সেইগুলোকে পিষে কফি তৈরি করা, তার জন্য অনেক শ্রমিক লাগে, ঠিক আছে। মূলধন সবার থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মূলধন। যদি আমি ভিখারি হয়, আমি কোনোভাবে কিন্তু কফি গাছ বাগান করতে পারবো না, কারণ পয়সা নেই না, তাই তো। পয়সা লাগবে, পয়সা ছাড়া কোনো কিছু হয়নি। কফি বাগান তৈরি, কফির জন্য আধুনিক যন্ত্রপাতি, সার কেনা, শ্রমিকের টাকা দেওয়া, কোথায় পাওয়া যাবে? মূলধন লাগবে, এইটা তো লাগবেই, ঠিক আছে। আর পরিবহনটা কেন? কারণ কফি তো তৈরি করে শুধু একা খেলে হবে না, সবাইকে বিলাতে হবে, সবাইকে বিক্রি করতে হবে, তার জন্য উন্নত পরিবহন লাগবে। ভারতবর্ষের ক্ষেত্রে উন্নত পরিবহনের জন্য কিন্তু কফি বিদেশেও আমরা রপ্তানি করি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দক্ষ শ্রমিক লাগবে, হচ্ছে সুলভ কি বলে মূলধন লাগবে, পরিবহন লাগবে, এগুলো হচ্ছে কফির জন্য খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে সরকারের সহযোগিতা খুব ইম্পর্টেন্ট। যেমন কফি বোর্ড অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছে কফি গাছের মানে আরো ভালো গ্রো করার জন্য, কফি প্ল্যান্টেশন বড় করার জন্য। তো এগুলো হচ্ছে কফি, ভারতের কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ পৃথিবীর সব জায়গায় প্রায় সেম, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে কফি উৎপাদনে প্রথম কোন কোন দেশগুলো আছে। প্রথম বলেছি ব্রাজিল। ব্রাজিল হচ্ছে পৃথিবীর মোট বিশ্বের 35 থেকে 40% কফির উৎপাদন করে। এবং ব্রাজিলের যে কফি বাগানগুলো আছে তাকে বলা হয় এস্টেনেসিয়া। কি বলা হয়? এস্টেনেসিয়া, এটা মনে রাখবি, ঠিক আছে। দ্বিতীয় ভিয়েতনাম। ভিয়েতনাম হচ্ছে সবচেয়ে বেশি রোবাস্টা কফি, সবচেয়ে বেশি রোবাস্টা কফি উৎপাদন করে হচ্ছে ভিয়েতনাম, ঠিক আছে। তৃতীয় কলম্বিয়া। 4 নম্বর ইন্দোনেশিয়া। 5 নম্বর যেখান থেকে কফি উৎপাদন প্রথম শুরু হয়েছিল ইথিওপিয়া, সেটি হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে হন্ডুরাস। আর 7 নম্বর, এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে, যে ভারত কফি উৎপাদনে
কততম রাজ্য, সেটা হচ্ছে ভারত কফি উৎপাদনে সপ্তম রাজ্য, আবার নাকি শুনছি দশম হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম ডেটা কিন্তু কন্টিনিউ চেঞ্জ হয়, কোথাও ষষ্ঠ লেখা আছে, তো এরকম ডেটা কিন্তু ভূগোলে চেঞ্জ হয়, রপ্তানির ভিত্তিতে উৎপাদনের ভিত্তিতে কিন্তু এরকম ডেটাগুলো পরিবর্তন হয়, এটা মনে রাখবি। তো প্রথম কোন রাজ্য, প্রথম কোন দেশ, সেটা হচ্ছে ব্রাজিল, তারপরে হচ্ছে ভিয়েতনাম, তারপরে কলম্বিয়া, 4 নম্বরে ইন্দোনেশিয়া, 5 নম্বরে ইথিওপিয়া, 6 নম্বরে হন্ডুরাস এবং 7 নম্বরে হচ্ছে ভারত। ভারত কফি উৎপাদনে সপ্তম দেশ, এটা কিন্তু মনে রাখতে হবে। আর কলম্বিয়া হচ্ছে অ্যারাবিকা কফি বা মোজা কফি বা আরবিয়া কফি জন্য বিখ্যাত, ঠিক আছে, মনে থাকবে তো? ওকে। তো ভারতবর্ষে কোন কোন জায়গায় কফি বেশি পাওয়া যায়, মানে সবচেয়ে বেশি পাওয়া যায় কফি কোন কোন জায়গায়, সেগুলো বলবো। আমাদের এই পুরো পার্টটা কফি উৎপাদন সেরকম হয় না, চা উৎপাদন করা হয় এই জায়গাটাতে, দার্জিলিং, আসামে, এখানটাতে মেনলি। যেটা বলেছিলাম যে বাবা বুদান কি করেছিলেন, এখানে এসে কর্ণাটকের চিকমাগালুর যে পাহাড় আছে, সেই পাহাড়ে হচ্ছে, যার বর্তমান নাম হচ্ছে বাবা বুদানগিরি, সেই বাবা বুদানগিরিতে উনি হচ্ছে প্রথম কফি বীজটাকে রোপণ করেছিলেন। তারপরে আস্তে আস্তে দক্ষিণ ভারতে কফি সমৃদ্ধ হয়। আর এখানে কেন ভালো হবে না, কারণ এখানে আছে কি পর্বত, এখানে হচ্ছে পশ্চিম ঘাট পর্বত না পুরোটা, এবং দক্ষিণাতে মালভূমি অঞ্চল, ঠিক আছে। এদিকে পশ্চিম ঘাট, এদিকে পূর্ব ঘাট, আর মাঝখানে দক্ষিণাতে মালভূমি অঞ্চল, ফলে একটা উঁচু জমি অলরেডি সেখানে পেয়ে গেছে। তো এই কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু, এই তিনটা জায়গা, তিনটা রাজ্য সবচেয়ে বেশি কফি উৎপাদন করে। তো প্রথমটা কি, কর্ণাটক, কর্ণাটক, কেরালাম বা কেরালা, আর হচ্ছে তামিলনাড়ু। এই তিনটা রাজ্য ভারতবর্ষের কফি উৎপাদনে অনেকগুলি। তাহলে কর্ণাটক প্রথম, ঠিক আছে, কত, প্রথম স্থানে আছে, প্রায় 70%। এই কর্ণাটক রাজ্যটা একাই, কর্ণাটক একাই 70% কফি কিন্তু উৎপাদন করে। বোঝা গেল কি বললাম? কর্ণাটকের চিকমাগালুরুকে বলা হয় ভারতের কফির রাজধানী, ঠিক আছে। কর্ণাটকের কি, চিকমাগালুরুকে বলা হয় ভারতের কফির রাজধানী। তো কর্ণাটকের ব্রহ্মগিরি, ব্রহ্মগিরি পর্বতে বা বাবা বুদান পাহাড়ে, এখানে হচ্ছে সবচেয়ে বেশি কফি উৎপাদন করা হয়, ঠিক আছে। আর এখানে কিন্তু সবচেয়ে মানে ভালো কফি উৎপাদন করা হয়, যে অ্যারাবিকা কফিটা আছে না, সেই অ্যারাবিকা কফিটা হচ্ছে এই কর্ণাটকেই পাওয়া যায়, কারণ বাবা বুদান ওই অ্যারাবিকা কফিটাকেই নিয়ে এসেছিল, ঠিক আছে। তো অ্যারাবিকা কফি হচ্ছে কর্ণাটকের চিকমাগালুর, ঠিক আছে। তারপরে কোডাকু, হাসনান, এই সব জেলাগুলোতে হচ্ছে ভালো, সবচেয়ে বেশি কফি উৎপাদন করা হয়। আর চিকমাগালুরকে বলা হচ্ছে ভারতের কফির রাজধানী। আর হচ্ছে কর্ণাটককে বলা হচ্ছে ভারতের কফির পাত্র। কি বলা হয়, ভারতের কফির পাত্র, ঠিক আছে, কফির পাত্র। আর চিকমাগালুরকে বলা হচ্ছে কফির রাজধানী, এটা কিন্তু মনে রাখবি, ঠিক আছে, বোঝা গেল। দ্বিতীয় কে আছে, দ্বিতীয় হচ্ছে কেরালা। কত পার্সেন্ট করে, 20 থেকে 21% কফি উৎপাদন করে কেরালা রাজ্য, ঠিক আছে। কেরালা সবচেয়ে ভালো কফি উৎপাদন করা হয় একটা জায়গা, যার নাম হচ্ছে ওয়ানাদ। এখানে হচ্ছে ওয়ানাদ আছে, সেই ওয়েনাদে হচ্ছে সবচেয়ে বেশি কেরালার কফি উৎপাদন করা হয়, বোঝা গেল। আর 3 নম্বর কোনটা, 3 নম্বর হচ্ছে তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ু একটু কম করে, 5 থেকে 6%। তামিলনাড়ুর নীলগিরিকে বলা হচ্ছে তামিলনাড়ুর কফির রাজধানী। তামিলনাড়ুর নীলগিরি পর্বতকে বলা হচ্ছে তামিলনাড়ুর কফির রাজধানী, ঠিক আছে, মনে থাকবে তো। তাহলে কি কি রাজ্য, প্রথম প্রথম কোনটা, কর্ণাটক, দ্বিতীয় কোনটা, কেরালা, আর 3 নম্বর হচ্ছে তামিলনাড়ু রাজ্য, ঠিক আছে। তামিলনাড়ু রাজ্যের নীলগিরিকে বলা হচ্ছে তামিলনাড়ুর কফির রাজধানী। আর টোটাল ভারতবর্ষের কফির রাজধানী কোনটা, চিকমাগালুরু। আর ভারতের কফির পাত্র বলা হচ্ছে কর্ণাটককে। এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। আর কর্ণাটকের চিকমাগালুরুতে ভারতের কফি গবেষণাগার আছে, এটাও কিন্তু তোদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তামিলনাড়ুর চিকমাগালুরুতে কফির গবেষণাগার আছে। ক্লিয়ার? পরীক্ষার সময় যখন মানে লিখবি, আমি বলবো একটা ইন্ডিয়ান ম্যাপ আঁকবি, ঠিক আছে। ম্যাপটা এঁকে 3টা রাজ্য ভালো করে দেখাবি এবং লিখে দিয়ে পয়েন্টিং করে যে এখানে এখানে কফি উৎপাদন করা হয়। দরকার পড়ে এরকম ধরনের গাছগুলো এঁকে দিতে পারিস সুন্দর সুন্দর করে, ঠিক আছে, বোঝা গেল। ম্যাপ পয়েন্টিং যত ভালো হবে, যত আমি ম্যাপকে রিপ্রেজেন্ট করব, তত কিন্তু ভূগোল ভালোভাবে মানে উপস্থাপন করা যাবে, খাতা দেখতে সুবিধা হবে, ঠিক আছে। এবারে হচ্ছে কফি যে আমরা খাচ্ছি তার হিস্ট্রিটা পড়ে একটু, তারপর থেকে এই ভিডিওটা দেখার পর থেকে
আমার বন্ধু যেমন কফি খাওয়া বন্ধ করে দিয়েছে, তোরাও কফি খাওয়া বন্ধ করে দিবি। আরে বাবা, এই কফিটা তৈরি হয় এর মল থেকে। খাবি এবার থেকে? ব্ল্যাক আইভেরি, বিশ্বের দামি কফি। অনেকে আবার বলছে কপি লুয়াক কফি, সেটা নাকি বিশ্বের দামি কফি। কি করা হয়, বেচারা হাতিকে, ঠিক আছে, তেড়ে কফি খাওয়ানো হয়, ঠিক আছে, কফি খাওয়ানো হয়, আর হাতির পেটে গ্যাস তৈরি হয়, আর সে হচ্ছে যত রাজ্যের মলগুলোকে ওটা ধোই। এই কাজটা আমি জীবনে করবো নি। যদি আমাকে 1,00,000 টাকা মাসে দেই তো আমি এই কাজটা করবো না, ঠিক আছে। সবচেয়ে দুঃখ মানে এইগুলোকে কি করা হয়, ধোয়া হয়, ধুয়ে ধুয়ে এই কফি বীজগুলোকে আলাদা করা হয়। এবার আমাকে প্রশ্ন কর যে স্যার এত কিছু থাকার থেকে কি বলে হাতির গোবর খেয়ে কফি তৈরি করব? এখানে সায়েন্স কাজ করে। কফি যদি কাঁচা কেউ খেয়ে ফেলে বীজটা, সে এত তিতো পরলোকেও হার বানাবে, ঠিক আছে। যখন মানে কোনো প্রাণী কফি খেয়ে ফেলবে তো প্রাণীর মধ্যে থাকা এনজাইম গুলো কি করে, কফির তিতা ভাবটাকে নষ্ট করে দেয়, এবং বীজের মধ্যে যে আসল যে লুকানো যে মানে কি বলে স্বাদটা বেরিয়ে আসে। এর আছে হিস্ট্রি আছে। তো কফি বাগিচাগুলো ইংরেজরা নিয়ন্ত্রণ করতো, ঠিক আছে, ভারতীয়দেরকে কফি খেতেই দিত না। তখন কি হয়, ভারতীয়রা কফি খাওয়ার তো চেষ্টা করছে, যা শ্রমিকরা শ্রমিকরা কাজ করছে ঠিকই, তাদেরকে কফি খেতে দিচ্ছে না। ওরা কি করবে, কি করা যায় বলতো, তখন দেখছে এক প্রকারের প্রাণী আছে যার নাম গন্ধগোকু। সে কি করে, সে সবচেয়ে ভালো ভালো যে কফির ফলগুলো আছে না সেগুলোকে খায়, ঠিক আছে, মানে সে বুঝে যে কোনটা সব থেকে পাকা ফল। খাওয়ার পরে সে তো খাওয়ার পর সবাই কি করে, আমাদের তো টয়লেট করা আছে, ওদের তো আর সরকার থেকে মানে যোজনা করে টয়লেট করা নেই না, যেখানে সেখানে করে দেয়। ভারতীয়রা কি করছে, ওইগুলোকে তুলেছে, তুলে বলছে কফি খাওয়া খুব শক্ত, যা হয় দেখা যাবে, ধুয়ে খেয়েছে। হাইরা, হেভি খেতে তো। তখন কি করছে, এবারে মাথায় করে করে দেখি এর মলগুলো নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। এই যে দেখ কেমন দেখতে, এই যে এর মলগুলো হচ্ছে নিয়ে এসছে। এই যে এই ভদ্রলোক মাসুম দা চেহারা বলছে হাম जो करता है ना तुम वो खाता है, ঠিক আছে। এর হচ্ছে মলগুলোকে সংগ্রহ করছে, ধুয়েছে, ধুয়ে খাচ্ছে। খাওয়ার পরে বেশ হেভি খেতে লাগছে। আর তখন ব্রিটিশরা বলছে আমাকে দেখি খেয়ে, তারা বলছে না তো হেভি খেতে। তারাও কি করেছে, একে হচ্ছে আর কফি খানো শুরু করছে, এদেরকে পুষে হচ্ছে কফি খাতো না, কফি খা আর হচ্ছে টয়লেট করো, কফি খা টয়লেট করো। আমাদের কাজটা হচ্ছে কি টয়লেট গুলোকে নিয়ে আসা, ঠিক আছে। এই কফিটার নাম কি, এর নাম হচ্ছে কপি লুয়াক কফি। এটাই কি অ্যাকচুয়ালি সব থেকে মানে কি বলে বিশ্বের বিখ্যাত, মানে টেস্টের দিক থেকে বিখ্যাত। আর দামি বলছে যে ব্ল্যাক আইভরি, এটা নাকি ইন্দোনেশিয়া থাইল্যান্ডের যে যারা আছে তারা বেশি খায়, ঠিক আছে, হাতির হচ্ছে মল থেকে কফিটা। আর গন্ধগোকুল থেকে যে কফিটা পাওয়া যায় তার নাম হচ্ছে কপি লুয়াক। এই যে কফিটা, এই যে এই কফিটা কিনতে গেলে আমার তো, আমি তো কিনতে পারবো না, আমি দেখছি ইএমআই যদি অপশন থাকে তাহলে আমি কিনবো হয়তো, ঠিক আছে। যদি ইএমআই পাওয়া যায়, আমার তো ক্ষমতা নেই কফিটা এই মুহূর্তে কিনার, ইএমআই থাকলে হয়তো কিনবো। তো মোটামুটি ব্ল্যাক আইভেরি বা লুয়াক কফি খেতে পারি না পারি, আমার পাশের ঘরের দোকানের আমি 10 টাকা কফি ঠিক খাবো, কফি সাধ্যে পেতে হবে আমাকে। যাকগে, তাহলে আজকে ক্লাসটা আমি এখানে এন্ড করবো। জাস্ট খালি একটু বলে রাখি, কি কোশ্চেন পড়বি, কফির ভাগগুলো পড়বি, ভারতে কফির অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়বি, কোনো সমস্যা নেই, পয়েন্ট ভিত্তিক লিখবি। আর হচ্ছে কোন কোন রাজ্য ভারতের প্রধান কফি উৎপাদনের জন্য, আর হচ্ছে পৃথিবীর কোন কোন দেশ ভারতের মানে কোন কোন দেশ সবচেয়ে বেশি কফি উৎপাদন করে, এগুলো একটু জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড করছি।